লক্ষ লক্ষ মানুষের সামনে যে কথা দিয়েছিলেন তারেক রহমান, সেই কথা আজ রাখতে চলেছেন। যেমন কথা তেমন কাজ। বাংলাদেশের জন্য 180 দিনের সেই প্ল্যানের মধ্যে ফ্যামিলি কার্ডের পরেই দ্বিতীয় স্থানে যে জায়গাটা পাচ্ছে সেটা হচ্ছে রেল পরিষেবা। ওই 12, 13, 14খানা গাড়ির বহর নিয়ে এত খরচ, সেই খরচের দরকার নেই। আসলে তিনি শেখ হাসিনা আমলের কথা মনে করালেন। একেবারে বাস্তবের রাস্তায় হাঁটতে চাইছেন তারেক রহমান। 180 দিনকে সামনে রেখে তারা প্রস্তুতির একেবারে তুঙ্গে রয়েছে বলা যেতে পারে। দল থেকে বের করে দেওয়া হবে, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে। ফলে দুর্নীতি করার আগে 100 বার ভাববেন। আই হ্যাভ এ প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য প্রথম দফায় 180 দিনটাকেই বেঞ্চমার্ক ধরে এগোচ্ছে বিএনপি সরকার। এই 180 দিনে বাংলাদেশ কি সত্যিই আবার আগের অবস্থায় ফিরে যাবে? বদলে যাবে সবকিছু? নমস্কার, আমি সুচারু, আর আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা চোখ রাখবো আবার বাংলাদেশের দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি তথা তারেক রহমান। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বারে বারে আবেগ আপ্লুপ্ত হয়েছেন তারেক রহমান। তবে নির্বাচনে জয়লাভের আগে 17 বছর পর বাংলাদেশে ফিরে লক্ষ লক্ষ মানুষের সামনে যে কথা দিয়েছিলেন তারেক রহমান, সেই কথা আজ রাখতে চলেছেন। যেমন কথা তেমন কাজ। পুরো 180 দিনের প্ল্যান গুছিয়ে ফেলেছে বিএনপি। প্রথম কর্মদিবস ধরা হয়েছে 180 দিন। এই 180 দিনে বিএনপি সরকার ঠিক কি করতে পারছে বাংলাদেশের উন্নয়নের জন্য, সেটাই এখন আশু লক্ষ্য। তারেক রহমান প্রচারণা পর্বে এসে বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। আমাদের সকলে মিলে একসাথে হয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে হবে। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশকে সামনে রেখে 180 দিনের প্ল্যান, একাধিক প্ল্যান নেওয়া হলো। তবে তার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তারেক রহমানের ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ডে বাংলাদেশের মানুষকে সুবিধে পাইয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সেই কমিটমেন্ট রাখার জন্য তিনি বদ্ধপরিকর। তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি কমিটমেন্ট করেছেন। সেই কমিটমেন্ট তিনি রাখবেন, তিনি রাখবেন, তিনি রাখবেন। তাই সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হতে চলেছে এই ফ্যামিলি কার্ড, যেখানে 2,500 টাকা করে পৌঁছে যাবে বাংলাদেশের নারী শক্তির কাছে। সেই সঙ্গে হত দরিদ্রদের জন্য ফ্রিতে খাদ্যদ্রব্য, এটাও পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড মারফত। প্রথমে হতদরিদ্র, তারপরে নিম্ন মধ্যবিত্ত, তারপরে মধ্যবিত্ত এবং তারপরে তার উঁচু স্তর। সমাজের সমস্ত স্তরের মানুষ, বাংলাদেশের সবাই এই ফ্যামিলি কার্ড পাবেন। তবে প্রথমটা একেবারে শুরু হচ্ছে যারা একেবারে হতদরিদ্র, তাদের কথা মাথায় রেখে এই ফ্যামিলি কার্ড শুরু হচ্ছে। ধীরে ধীরে সমস্ত মানুষের কাছে এই ফ্যামিলি কার্ড পরিবার পিছু বাংলাদেশের নাগরিকরা পাবেন। ঈদের আগেই এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট সেটা শুরু হবে। তার জন্য বিশেষ কমিটি গড়ে দিয়েছেন তারেক রহমান। এই কমিটি দেখভাল করবে যে ফ্যামিলি কার্ডের সুবিধে কিভাবে মানুষজন পাচ্ছেন এবং প্রথম পর্যায়ে কিভাবে রেসপন্স এলো, তারপর দ্বিতীয় পর্যায়ে, তারপরে তৃতীয় পর্যায়ে, তারপর চতুর্থ পর্যায়ে, এইভাবে করতে করতে বাংলাদেশের সমস্ত মানুষকে, বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। ঈদের আগেই এই কাজটা শুরু হয়ে যাচ্ছে। পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম পর্বেই প্রায় 8 থেকে 10 লাখ মানুষকে এর আওতায় আনা হচ্ছে। মাথায় রাখবেন, প্রথম পর্বে 8 থেকে 10 লাখ মানুষকে তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের আওতায় আনছেন। দ্বিতীয় যে কথা তিনি ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি কমানো। বাংলাদেশের মানুষজন তারা চাকরি করেন, অনেকে ব্যবসায় যান বা আরও অন্যান্য অনেক কাজ থাকে। বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশে অতীতে যে সমস্যা দেখা গেছে সেটা হচ্ছে দেশের যানজট। সেই তীব্র যানজট এবং কমিউনিকেশনের সমস্যা, সেই কমিউনিকেশনের সমস্যা দূর করবার জন্য এবার দেশের
রেল ব্যবস্থাকে ঢেলে সাজাতে নির্দেশ দিলেন তারেক রহমান। তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় বারবার পোস্ট করেছেন বাংলাদেশের যে রেল ব্যবস্থা, সেই রেল ব্যবস্থাকে এই মুহূর্তে 180 দিনের যে প্ল্যান নেওয়া হয়েছে বাংলাদেশের জন্য, 180 দিনের সেই প্ল্যানের মধ্যে ফ্যামিলি কার্ডের পরেই দ্বিতীয় স্থানে যে জায়গাটা পাচ্ছে সেটা হচ্ছে রেল পরিষেবা। এই রেল পরিষেবার উন্নতি সাধন ঘটানোর জন্য বিভিন্ন জায়গায় নতুন ট্রেনের উদ্বোধন, নতুন ট্র্যাকের উদ্বোধন এবং সেই সঙ্গে বেশ কিছু পুরনো ট্র্যাকের সংস্কার, সেই জায়গাটাতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। কারণ এই বাংলাদেশ, তিনি বলেছেন, প্রত্যাশী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ তৈরি হবে। 180 দিনের প্ল্যানের মধ্যে আর কি কি রয়েছে? সামাজিক সুরক্ষা দিতে হবে। সমাজকে সামাজিক সুরক্ষা দিতে গিয়ে যে যে কাজগুলো, যে যে পদক্ষেপগুলো করতে হয় সেটা করার দিকে তিনি মনোনিবেশ করেছেন এবং দেশের এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করার নির্দেশ দিয়ে দিয়েছেন তারেক রহমান। কর্মসংস্থান, নবপ্রজন্মকে কর্মসংস্থান দিতে হবে, তার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক, এই এমপ্লয়মেন্ট ব্যাংক ক্রিয়েট করার কথা তারেক রহমান নির্দেশ দিয়ে দিয়েছেন। বলা হয়েছে যে এই এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করে আস্তে আস্তে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা কার্ড হবে, সেই কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় নবপ্রজন্মকে প্লেস করা হবে। সেটা তাদের শিক্ষাগত যোগ্যতাকে দেখে সেই অনুযায়ী স্ট্রাকচারাল পার্টটাকে ভাঙা হবে এবং কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হয়েছে। আরেকটি যেটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকারের ব্যয় নিয়ন্ত্রণ। হুটভাট ব্যয় করা যাবে না। আগে যারা প্রধানমন্ত্রী থেকেছেন তারা 13-14খানা গাড়ি তাদের কনভয়ে ব্যবহার করতেন। তারেক রহমান বলেছেন না, এত সরকারি গাড়ির দরকার নেই। সরকারি গাড়ি তিনি বর্জন করছেন। পার্সোনাল গাড়ি রইল, আর 2-3টে গাড়ি থাকতে পারে, 3 থেকে 4টে গাড়ি প্রধানমন্ত্রীর কনভয়ে থাকবে। ওই 12, 13, 14খানা গাড়ির বহর নিয়ে এত খরচ, সেই খরচের দরকার নেই। আসলে তিনি শেখ হাসিনা আমলের কথা মনে করালেন। এই একেবারে ঢাক ঢাক কুরকুর গুম গুম আমি প্রধানমন্ত্রী, এত বলার কোনো দরকার নেই। 3টে থেকে 4টে গাড়ি, সরকারি গাড়ি সমস্ত কিছু বর্জন করে দিতে বলেছেন তিনি। তার যে প্রেস সচিব, সেই তারেক রহমান প্রেস সচিব মারফত সরকারি যে দপ্তর বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তাদের কাছে বার্তা চলে গেছে যে তারেক রহমান সরকারি গাড়ি খুব একটা ব্যবহার করবেন না। তার নিরাপত্তা বেষ্টনীর জন্য, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তাই সিকিউরিটি মেজারমেন্ট দরকার রয়েছে, তাই 3 থেকে 4টে গাড়ি থাকবে তার কনভয়ে। তিনি বলেছেন এতে করে যে খরচটায় নিয়ন্ত্রণ আসবে। তিনি তার দপ্তরের মন্ত্রীদেরকেও বলেছেন, অর্থাৎ বিভিন্ন যে তারেক রহমানের ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে বলা হয়েছে সরকারি গাড়ি ছেড়ে দিয়ে নিজের গাড়ি থাকলে নিজের গাড়ি ব্যবহার করুন, নয়তো পাবলিক ট্রান্সপোর্টে সংসদে এসে পৌঁছুন। একেবারে বাস্তবের রাস্তায় হাঁটতে চাইছেন তারেক রহমান। সরকারি গাড়ি ব্যবহার কম হলে সেই খরচে নিয়ন্ত্রণ আসবে, একদম পরিষ্কার বার্তা তারেক রহমান দিয়ে দিয়েছেন। তাহলে একদিকে ফ্যামিলি কার্ড, একদিকে দেশের রেল ব্যবস্থাকে ঢেলে সাজানো, তার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটা ট্রেনের উদ্বোধন করতে চলেছেন তিনি। নতুন ট্র্যাক তৈরির নির্দেশ দেওয়া হবে, সেইগুলোও রেডি হয়ে গেছে। পুরনো যে রেল ট্র্যাকগুলো রয়েছে সেগুলোর সংস্কার, দেশের রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর গুরুত্ব দিচ্ছেন। এবার যে পয়েন্টটা বলবো, 180 দিন নির্ধারিত করা হয়েছে, যে প্রথম 180 দিনে আমরা যে কথা মানুষকে দিয়েছিলাম ভোটের সময়, আমরা প্রথম 180 দিনে সেই কথাগুলো কতটা বাস্তবায়ন করতে পারলাম, মানুষ সেটা দেখবে এবং আমরাও 180 দিনের রিপোর্ট তুলে ধরবো। তারেক রহমান সেই রিপোর্ট নিজে তুলে ধরবেন যে বিএনপি সরকার যখন 180 দিন ক্রস করবে তারা কতটা সাফল্য দিতে পারলো, সেটার একটা খতিয়ান তারা রেখে যাবে, মার্ক রেখে যাবে। তারপরে আবার পরবর্তী প্ল্যানিং তৈরি হবে। সামাজিক সুরক্ষা, দেশের রেল ব্যবস্থাকে ঢেলে সাজানো, ফ্যামিলি কার্ড, সরকারের ব্যয় নিয়ন্ত্রণ, সরকারি গাড়ি বর্জন করে দিয়ে পার্সোনাল গাড়ি ইউজ করুন, নয়তো পাবলিক ট্রান্সপোর্ট। সাংসদ থেকে মন্ত্রী সবাইকে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কনভয়ের বহর কমিয়ে দিয়েছেন, 3 থেকে 4 জন এরকম একটা কনভয় থাকবে, 3 থেকে 4টে গাড়ি, 13-14টা গাড়ি থাকার কোনো প্রয়োজন নেই বলে দিয়েছেন তারেক রহমান। এবার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাণিজ্য বন্ধু পরিবেশ। এই বাণিজ্য বন্ধু পরিবেশ গড়ে তুলতে গেলে দেশে কমিউনিকেশনটা ঠিক করতে হবে, তাই কিন্তু রেল ব্যবস্থাটাই তিনি জোর দিয়েছেন। বাংলাদেশের
বাণিজ্য বন্ধু পরিবেশ গড়ে তোলার জন্য সেন্ট মার্টিন সহ আরও বেশ কয়েকটা জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হচ্ছে, যেগুলোকে ইকোনমিক জোন বা বিজনেস জোন হিসাবে গড়ে তুলতে চাইছেন তারেক রহমান। এটাও কিন্তু তার 180 দিনের প্ল্যানের মধ্যে রয়েছে, যাতে বিনিয়োগ বাড়ে। এবং এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন তিনি বিভিন্ন দেশে সফরে যাবেন, বিদেশ সফরে যাবেন বিনিয়োগ আনার জন্য, কারণ বিনিয়োগ আসলে শিল্পক্ষেত্র গড়ে উঠবে। আর একটা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে মধ্যম মানের যারা ব্যবসায়ী রয়েছেন, বস্ত্রশিল্প করেন, তাদের ট্যাক্সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, যাতে মধ্যম মানের ব্যবসায়ী যারা এই বস্ত্রশিল্পকে সামনে রেখে আগামী দিনে কিছু করতে চান, তারা যাতে ট্যাক্সে রিল্যাক্সেশন পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমান এবং তার বিএনপি সরকার। ফলে এতগুলো প্ল্যান 180 দিনকে সামনে রেখে তারা প্রস্তুতির একেবারে তুঙ্গে রয়েছে বলা যেতে পারে। এই প্ল্যান অত্যন্ত কার্যকরীভাবে প্রয়োগ শুরু হয়ে গেছে। প্রথমেই ঈদের আগে পাইলট প্রজেক্ট হিসাবে 8 থেকে 10 লক্ষ মানুষকে আওতায় এনে এই ফ্যামিলি কার্ড শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এর আওতায় কিন্তু সমস্ত মানুষ চলে আসবে। তারপর রেল ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, বাণিজ্য বন্ধু পরিবেশ, সরকারের ব্যয় নিয়ন্ত্রণ এবং সর্বোপরি 180 দিনে তিনি বলেছেন যে দলের মধ্যে কোনো দুর্নীতির বিষয় করার চেষ্টা করবে বা কোনো নেতা বা মন্ত্রীর মধ্যে যদি এই মনোভাব দেখা যায় যে সে দুর্নীতি করে দলের কাছে দেখাচ্ছে সে কিছু করেনি, যদি এই ধরনের অভিযোগ আসে, তাহলে সঙ্গে সঙ্গে দল থেকে তাকে বহিষ্কার করা হবে, দল থেকে বের করে দেওয়া হবে, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে। ফলে দুর্নীতি করার আগে 100 বার ভাববেন তারেক রহমান। তার প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, সেই মন্ত্রিসভার বৈঠকে বলে দিয়েছেন তার মন্ত্রীদেরকে, বলে দিয়েছেন যে যারা দুর্নীতি করবে তাদেরকে দল রেয়াত করবে না, কারণ তিনি কমিট করেছেন দুর্নীতি মুক্ত বিএনপি সরকারই হবে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ। 180 দিন খুব সতর্কভাবে কাজ করতে হবে এবং ঠিকভাবে ঠিক জায়গায় কাজ আমরা করতে পারছি কিনা সেটা নিশ্চিত করতে হবে। প্রত্যেক সপ্তাহ অন্তর একটা করে ক্যাবিনেট মিটিং হবে, সেখানে মন্ত্রীরা রিপোর্ট পেশ করবেন তার জেলায় বা তার সংসদ এলাকায় কি কাজ হচ্ছে, বা যে সমস্ত সাংসদরা রয়েছেন এমনি যারা মন্ত্রী হননি, তাদের এলাকায় কেমন কাজ চলছে, মন্ত্রী সেই হিসেবগুলো দেবেন। তারেক রহমান একেবারে নিয়ম মাফিক চলতে চাইছেন আই হ্যাভ এ প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য। প্রথম দফায় 180 দিনটাকেই বেঞ্চমার্ক ধরে এগোচ্ছে বিএনপি সরকার। এই 180 দিনে বাংলাদেশ কি সত্যিই আবার আগের অবস্থায় ফিরে যাবে? বদলে যাবে সব কিছু? বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশ কি একটা অনন্য নিদর্শন তৈরি করবে? মাথা তুলে দাঁড়াবে বস্ত্রশিল্প? রেল ব্যবস্থায় সেটা কি প্রভূত উন্নতি আসতে চলেছে 180 দিনে? এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে শেষ করছি আজকের প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন আপনারা নিশ্চিতভাবে আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব আপনাদের কাছে বাংলাদেশ সংক্রান্ত আরও লেটেস্ট আপডেট মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।